তমসা বেগম এবার একেবারে চুপ হয়ে যায়, আর বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে। অন্তির দাদি আবার বলতে শুরু করে, বিয়ে দুজন মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। বিয়ে একটা পবিত্র বন্ধন। সামান্য একটা কাগজের সইয়ের এত ক্ষমতা নেই যে তা ভেঙে দিবে। আর যদি তুর্যর অন্তিকে তালাক দিতেই হয়, তবে সে ফিরে এসে সব নিয়মকানুন মেনে শরীয়ত মেনে দিবে। তার জন্য তুর্যকে ফিরতে হবে। সামান্য ভুল বোঝাবুঝিতে তো আর বউ বাচ্চাকে ত্যাগ দিতে পারে না সে। অন্তির কানে বারবার বাচ্চা শব্দটার প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ, বাচ্চা। খুব তাড়াতাড়ি সে বাচ্চার মা হতে চলেছে, আর তুর্য বাবা। অথচ যে বাবা হতে চলেছে সে নিজেই জানে না এসবের কিছু। জানানো হয়ে ওঠেনি অন্তির। অন্তির অভিমানগুলো ছিল বড্ড বেশি গভীর, আকাশ ছোঁয়া। সে যে প্রেগনেন্ট তা সে বেশ কয়েকদিন আগেই টের পেয়েছিল। বারবার তুর্যকে বলতে গিয়েও বলতে পারেনি। ওই যে অভিমান বড্ড শক্ত একটা জিনিস। অন্তি না পেরেছে তুর্যকে জানাতে, না পেরেছে পরিবারের অন্য কোনো সদস্যকে এ বিষয়ে কিছু বলতে। সেদিনের পর থেকে তুর্য একেবারে নিখোঁজ। সব বন্ধুবান্ধব থেকে শুরু করে যত আত্মীয় স্বজন ছিল সবার বাসার কাছে খোঁজ নেওয়া হয়ে গেছে, তবে তুর্যর কোনো খোঁজ নেই। ওইদিকে ওই দিনে প্যাসেঞ্জার লিস্টেও তুর্যর কোনো এন্ট্রি ছিল না। মাঝে কেটে গেছে প্রায় 8 মাস। অন্তির ভরা পেট। ইতিমধ্যে তিয়াস আর অথয়ের ব্যাপারে সব জানাজানি হয়ে যায়। এবার তমসা বেগম সাফ জানিয়ে দেয় ওই পরিবারের কোনো মেয়েকেই সে ঘরে তুলবে না। তবে তমসা বেগমের ওই কথায় তিয়াস দমে যায়নি। সে মাকে সরাসরি জানিয়ে দিয়েছে, আমার যেমন ছেলে হিসেবে তোমাদের প্রতি দায়িত্ব আছে, তেমনি মানুষ হিসেবে নিজের প্রতিও কিছু দায়িত্ব আছে। আমি আমার ভালোবাসাকে নিয়েই ভালো থাকতে চাই, এটা আমার নিজের প্রতি দায়িত্ব। তমসা বেগম আর কিছু বলেননি। তার এক ছেলেকে তিনি হারিয়েছেন, তার উপর আরেক ছেলেকে তিনি হারাতে চান না, তাই একরকম বাধ্য হয়ে অথৈকে মেনে নেন। প্রভা এখন তন্ময়ের কাছে বড্ড অপরাধী। তন্ময় যেমন নিজের কাছে ঠিক তেমনই। সব মিলিয়ে সবাই ভালো আছে, শুধু ভালো নেই দুজন। একজন হলো অন্তি, আরেকজন তুর্য। অন্তি অপেক্ষায় আছে তুর্যর জন্য। একদিন তুর্য আসবে, সব মান অভিমানের পালা শেষ হয়ে যাবে, আর তারপর সব কিছু মিলেমিশে এক হয়ে যাবে। সব মান অভিমান, ভালো মন্দ সব কিছু মিলে নতুন করে ভালোবাসার সৃষ্টি হবে। অন্তির প্রেগনেন্সি বেশ কমপ্লিকেটেড। একেই তো বয়সটা কম, তার উপর অন্যান্য অনেক কমপ্লিকেশন তো আছেই। অন্তি নিজের একদম যত্ন নেয় না। তার ধারণা সে যখন বিপদে পড়বে তখনই তুর্য আসবে তাকে বাঁচাতে। সবসময় এমনটাই হয়। সময় কারোর জন্য অপেক্ষা না করলেও, সময়ের স্রোতে মানুষ ভেসে গেলেও প্রিয় মানুষগুলোর প্রতি অনুভূতি, আবেগ, ভালোবাসাগুলো সর্বদা মানুষের হৃদয়ে থেকে যায় অনাদিকাল পর্যন্ত। হয়তো সেই অনুভূতিগুলোতে একটু পরিবর্তন আসে, তাতে কি ভালোবাসা তো ভালোবাসাই। কেমন আছো, কাকে বলবো? সবাই দিব্যি ভালো থাকার ভান করে আছে। কথা রেখো, কাকে বলবো? সবার কাঁধে একটা করে না রাখা কথার পাহাড়। কাকে বলবো মনে রেখো? সবার হৃৎপিণ্ডে টাঙানো কয়েক প্রস্ত রঙিন মুখোশ। কাকে বলবো তুমি হাত ধরতে জানো? সবার মুঠো ভর্তি স্বপ্ন খুনের ঋণ। কাকে বলবো শুনতে পাচ্ছ? কেউ এখানে কান পেতে নেই। কাকে বলবো ইচ্ছে হলে আসতে পারো, সবাই যাওয়ার জন্য পা বাড়িয়ে প্রস্তুত। কাকে বলবো দেখে যাও, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সবার চোখে চওড়া ফ্রেমের রূপালী আকাশ। সন্ধ্যের সোনালি সূর্যের দিকে তাকিয়ে কবিতার লাইনগুলো গড় গড় করে আবৃত্তি করছিল তুর্য। মাঝেই কেটে গেছে কয়েক মাস। মাস পেরিয়ে হয়তো বছর ছুঁই ছুঁই। কানাডার একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতার পেশায় নিযুক্ত। দেশের পাঠ চুকিয়েছে অনেক আগেই। পরিবারের অন্য কোনো সদস্যের সাথে যোগাযোগ নেই তার, তবে তিয়াসের সাথে যোগাযোগ আছে। যোগাযোগ বলতে অর্থের যোগাযোগ। প্রত্যেক মাসের শুরুতেই তুর্য তিয়াসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করিয়ে দেয়। টাকাটা তিয়াসের প্রয়োজন। তুর্যর বেশ ধারণা ছিল সে আসার পরপরই হয়তো তিয়াস অথৈকে বিয়ে করবে। যেহেতু তিয়াস সবে স্টুডেন্ট, সেহেতু নিজের সংসার চালানোর ক্ষমতা তার নেই, এমনকি মাও তাদের মেনে নিবে না। আর তার ওপর অন্তিরও একটা জীবন আছে। অন্তির পড়াশোনা, অন্তির বোনদের পড়াশোনা সব কিছুই তো অচল হয়ে পড়বে। তাই তুর্য যাবার আগেই সব ব্যবস্থা করে রেখে গিয়েছে। এদিকে তিয়াস খুব ভালো করেই জানে মাস শেষে তার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকাটা কে পাঠাচ্ছে। তবে সে চেয়েও তুর্যের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না।
কি করে পারবে? তুর্য তো তার পুরনো ফোন নম্বরটাও বদলে ফেলেছে। এদিকে তিয়াস প্রথম দিকে ভেবেছিল তুর্য হয়তো এদেশেই আছে, হয়তো অভিমান করে কোথাও লুকিয়ে আছে। তুর্যের পাসপোর্টটা তিয়াস ভাইয়ের আলমারিতে আবিষ্কার করেছিল, কিন্তু এটা যে ডেট এক্সপায়ার করা পাসপোর্ট সেটা অবশ্য তিয়াস পরে বুঝেছিল। জিনিয়ার ফিরে যাওয়ার দুদিন পরই তুর্য চলে যায়, তবে এবার আর ইউকে নয়, সম্পূর্ণ নতুন জায়গা। হয়তো সব কিছুর পরিকল্পনা তুর্যর অনেক আগে থেকেই করা ছিল। সব মিলিয়ে প্রায় 9 মাস হলো তুর্যের সাথে পরিবারের কারোরই যোগাযোগ নেই। আজ অন্তির জন্মদিন। এই দিনটা তুর্য কখনো ভুলতে পারে না। নার্সিং হোমের ছোট্ট দোলনায় সাদা তাওয়ালে মোড়ানো লাল টুকটুকে একটা পুতুল, তাকে প্রথম ছোঁয়া, চলে আসতে নিলে ছোট্ট ছোট্ট হাতে তুর্যের হাত জড়িয়ে নেওয়া, সব কিছুই তুর্য স্মৃতিতে গেঁথে গেছে। তাই চাইলেও তুর্য এই দিনটা ভুলতে পারবে না। হয়তো এই কারণে অন্তিকে তুর্যর এত বেশি করে মনে পড়ছে। তুর্য চায়ও না কিছু ভুলতে, সে চায় ব্যর্থ প্রেমিকের মতো সারা জীবন প্রেমিকার স্মৃতি জড়িয়ে বেঁচে থাকতে, তুর্যর বাকি জীবন ভালো থাকার জন্য। মাঝে মাঝে তুর্যের ইচ্ছে করে ছুটে চলে যেতে তার অন্তর কাছে, সব মান অভিমানের পাহাড় ভেঙে দিয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে অন্তিকে সাফ সাফ জানিয়ে দিতে, তুমি আমার, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি চাইলেও আমি তোমাকে সারা জীবন আমার ভুবন খাঁচায় বেঁধে রাখবো, আর না চাইলেও। তবু তুর্য পারে না তার উপর অধিকার বোধ খাটাতে। এসব আকাশ পাতাল চিন্তার মাঝে তুর্যর ফোনটা বেজে ওঠে। তুর্য আনমনেই ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে মৃদু কান্নার আওয়াজ। তুর্য প্রথমে কিছু বুঝতে না পারলেও কান্নার আওয়াজ যখন তীব্র হয় তখন তুর্য বেশ বুঝতে পারে এটা কার গলা ছিল। তুর্যর তৎক্ষণিক মনে পড়ে এটা তো তার আগের নাম্বার। আজ হঠাৎই তুর্যের নাম্বারটা অন করতে ইচ্ছে করছিল, তাই করেছে। তুর্য বেশ গম্ভীর গলায় আওয়াজ দেয়, অন্ত কেমন আছিস? কান্নার আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে, তীব্র থেকে তীব্রতম। অন্ত, অন্ত, কান্না থামাবি? তুমি আমাকে ছেড়ে টুট টুট টুট। অন্তি কথাগুলো শেষ করতে পারেনি, লাইনটা হঠাৎ করেই কেটে যায়। তুর্য কল ব্যাক করতে চেয়েও কি মনে হতেই ফোনটা আবার রেখে দেয়। লাইনটা কেটে যাওয়ায় অন্তির কান্নার বেগ আরও বেড়ে যায়। এদিকে অন্তি বার দিয়ে কল ব্যাক করলেও কলটা আর লাগছে না। অন্তি ফোন হাতে দ্রুত পায়ে নিচে নামতে থাকে, উদ্দেশ্য তিয়াসের কাছে যাওয়া। তিয়াস হয়তো আবার তুর্যকে ফোনটা লাগিয়ে দিতে পারবে। তিয়াস নিচে ড্রয়িং রুমে বসেছিল। তন্ময়, প্রভা, তমসা বেগম আর সঙ্গে তিয়াসের বাবা সবাই এসেছে অন্তিদের বাসায়। সাথে আবার বেশ কিছু অতিথিও আছে। হাজার হোক, নতুন বউকে তো আর এমনি এমনি বাড়ি নিয়ে যাওয়া যায় না। আজ প্রায় 6 মাস পর ছোট ছেলে আর ছোট বৌমাকে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তমসা বেগম এক ছেলেকে হারিয়ে বেশ ভেঙে পড়েছে। তার এখন অন্ধের যষ্টি হলো তিয়াস। সবাই ড্রয়িং রুমে বসে কথা বলাবলি করছিল। অন্তি একটু অসুস্থ থাকায় এইসব হইচই থেকে তাকে আলাদা করে রাখা হয়েছে। অন্তি দোতলায় তার ঘরটাতেই ছিল। অন্তি দ্রুত পায়ে নামতে গিয়ে হঠাৎ করে পা পিছলে সিঁড়ি বেয়ে পড়ে যায়। যদিও বেশ কটা সিঁড়ি বেয়ে নেমেই পড়েছিল অন্তি, তবে শেষের কটা সিঁড়িতে আর পার হতে পারেনি। চোখের সামনেটা সম্পূর্ণ ঝাপসা হয়ে আসে তার। ভরা পেট, তার ওপর অল্প বয়স, নিজেকে সামলাতেই হিমশিম খাচ্ছিল সে। অন্তি মেঝেতে চিত হয়ে পড়া মাত্র সেন্স হারিয়ে ফেলে। এদিকে সবাই আচমকায় এমন ঘটনা দেখে চমকে ওঠে। যে যার নিজ নিজ জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে যায়। কারো মধ্যে একটু নড়াচড়া করার মতো সামান্য ক্ষমতা নেই। সবার ধ্যান ভেঙে দিয়ে তমসা বেগম চিৎকার দিয়ে ওঠে, আমার ছেলেকে তো হারিয়েছি অনেক আগেই, তাকে ফিরিয়ে আনা শেষ সুতোটাও কি এবার হারিয়ে ফেলবো আল্লাহ? ততক্ষণে তিয়াসের ধ্যান ভাঙে। তিয়াস দ্রুত পায়ে ছুটে যায় অন্তির কাছে। এদিকে যে যার মতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। একদল মানুষ কোনো কাজে না লাগলেও কানাঘুষো আর বিপদে পড়লে আগুনে ঘি ঢালতে পারে খুব ভালোভাবেই। আজ বাদে কাল বউয়ের বাচ্চা হবে, অথচ ছেলে তো একবার বউকে দেখতেও এলো না। তার উপর অনেকেই তো কাঁদতে কাঁদতে হে দিয়ে মরছে। এই বাচ্চার দায়িত্ব কে নেবে? ছেলে তো বউ রেখে কোনো এক বিদেশি মেয়েকে নিয়ে ভেগেছে। একদল মানুষ কোনো কাজে না লাগলেও কানাঘুষো আর বিপদে পড়লে আগুনে ঘি ঢালতে পারে খুব ভালোভাবেই। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রেই সেই একদল মানুষের খাতায় নাম লেখায় আমাদেরই খুব কাছের আত্মীয় স্বজনেরা। আত্মীয় শব্দটা 3 অক্ষরের হলেও তার অর্থটা বেশ বৃহৎ। আত্মীয় হলো তারাই যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে। তবে বর্তমানে সম্পর্কগুলোর নাম একই থাকলেও অর্থগুলো পাল্টে গেছে।
তিয়াস আর অথই অন্তিকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। দুজন মিলেই রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। তমসা বেগম সাথে যেতে চাইলে তিয়াস স্পষ্ট জানিয়ে দেয়, না, অন্তি তোমাদের কেউ হয় না, অন্তির বাচ্চা। তমসা বেগম শুরু করে দেয় তার ভুবন জুড়ানো ভাষণ। বাচ্চাটা কি অন্তির একার, নাকি ওই বাচ্চা আমার ছেলের? যদি বাচ্চার কোনো ক্ষতি হয় তখন আমিও হাসপাতালে যাব। এবার তিয়াস যেন রাগে ফেটে পড়ে, না, অন্তি তোমাদের কেউ হয় না, অন্তির বাচ্চা, বেবিটা শুধুমাত্র অন্তির এবং অন্তির একার। এদের উপর তোমার বা তোমাদের কারো কোনো অধিকার নেই। কি বললি? যা বলেছি ঠিকই বলেছি। আর এখানে তোমাদের বলতে আমি শুধু তুমি আর তোমার আদর্শ ছেলেকে বুঝিয়েছি যে এইটুকু বাচ্চা মেয়েকে এসবের মধ্যে একা ফেলে পালিয়ে গেছে। তিয়াস এবার নিজের রাগকে কিছুতেই সামলাতে পারছিল না। রাগে যেন তার গোটা শরীর কাঁপছিল। এদিকে অন্তি থেকে থেকে ব্যথায় কাতরাচ্ছে। তিয়াসকে তাড়া দিয়ে অথই বলে ওঠে, এসবের অনেক সময় পাবে, তবে তার আগে আপুকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। তিয়াস এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে অন্তিকে নিয়ে বেরিয়ে পড়ে। সঙ্গে অবশ্য অথইও ছিল, তবে আরও অনেকে আসতে চাইলেও তিয়াস কারো কথাই শোনেনি। এদিকে তখন অন্তির সাথে কথা বলার পর থেকেই তুর্যর কেমন যেন খুব অস্থির লাগছিল। বারবার অন্তিকে দেখতে ইচ্ছে করছিল। অন্তির প্রতি কেমন একটা অদ্ভুত টান অনুভব করেছিল তুর্য। যদিও এরকমটা আগে কখনো হয়নি, তবুও কথায় আছে বুকের পাঁজরের যখন টান লাগে তখন শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। অন্তিদের ওইখানে সন্দেহ হলেও তুর্যের এখানে সকাল, ঠিক সকাল নয়, ভোরের মতো। বেলা গড়িয়ে সময় পেরিয়ে যাচ্ছে। তুর্য এখনও একইভাবে সূর্যটার দিকে তাকিয়ে আছে, তবে তার চোখ কেন যেন ক্ষণিকের জন্য ক্লান্ত হচ্ছে না। বার দুয়েক অফিস কলিগ তাকে খাওয়ানোর জন্য ডেকে গেলেও তুর্যের কোনো হেলদোল নেই। তুর্যের বুকে এক অজানা ঝড় সব কিছু এলোমেলো করে দিচ্ছে। এলোমেলো করে দিচ্ছে তুর্যের ভেতরটাকে। তুর্যের অন্তরাত্মা তুর্যকে বলছে ফিরে যেতে তার প্রিয়সীর কাছে। তবে শত চাওয়া পাওয়ার মাঝেও চন্দ্রবিন্দুতে কোথাও একটা কিন্তু থেকেই যায়, যেই কিন্তুর শেষ পরিণতি বোঝার মতো বোধ এখন আর তুর্যর নেই। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর তুর্য অবশেষে সিদ্ধান্ত নেয় প্রেয়সীর কাছে তাকে ফিরতেই হবে, অন্তত একবারের জন্য হলেও ফিরতে হবে তাকে। এদিকে কয়েক ঘন্টা পার হয়ে গেছে, অন্তির লোয়ার পিন উঠছে না, আবার জ্ঞানও ফিরছে না। বার দুয়েক চোখ মেলে তাকালেও পরক্ষণে আবার নিতিয়ে পড়ছে। ডাক্তার সাফ জানিয়ে দিয়েছে তাকে সিজার করাতেই হবে, কিন্তু তমসা বেগম তাতেও নারাজ। এতটুকু মেয়ের পেট কেটে তাকে সারা জীবন অকেজো করে রাখবে নাকি? ভবিষ্যতে তো আরও ছেলেপুলে হবে নাকি? এখন কি হবে? একবার সিজার মানেই তো সব গেল। তার ওপর সিজার করা বাচ্চা কাচ্চা নাকি ভালো হয় না। এইসব পুরনো বুলি আওড়াতে ব্যস্ত তিনি। এদিকে তিয়াস ব্যস্ত অন্তি নামের ছোট্ট বোনটাকে বাঁচাতে। মায়ের মুখে মস্ত বড় তালা ঝুলিয়ে দিয়ে তিয়াসী অন্তির লিডার গার্ডিয়ান হিসেবে হসপিটালের অফিসিয়াল পেপার সাবমিট করে। এদিকে আবার নতুন বিপদ। অন্তির অনেক ব্লাড লস হয়েছে, আবার বিচ্ছি মানুষ হয়, শরীরে ব্লাডের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। অন্তির ব্লাড গ্রুপের সাথে কারো ব্লাড গ্রুপে মিলছে না। ব্লাড অ্যারেঞ্জ না হওয়া পর্যন্ত অপারেশনও স্টার্ট হবে না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ব্লাড ডোনার নিজে এসে হাজির। ব্লাড ডোনার আর কেউ নয়, স্বয়ং প্রভা। প্রভাকে দেখে প্রথমে তিয়াস, অথই আর তমসা বেগম তিনজনই অবাক হয়। যে মেয়ে অন্তিকে একেবারে সহ্য করতে পারত না, অন্তির নামে দিনে দুবার গালমন্দ করত, অন্তিকে সরানোর জন্য আবার বোনের সঙ্গ দিয়ে এত কাণ্ড করালো, তার মধ্যে হঠাৎ এত পরিবর্তন। তবে প্রভা কোনো দিকে গ্রাহ্য না করে নিঃশব্দে সোজা ডাক্তারের কাছে চলে যায়। অন্তির প্রয়োজন মতো রক্ত দিয়ে আবার নিঃশব্দে হসপিটাল থেকে বেরিয়ে যায়। একেই তো প্রভা কারোর সাথে নিজে যেসে কথা বলেনি, তার ওপর শাশুড়ি মাও কথা বলতে আসলে তাকে এড়িয়ে গেছে। কোনো কথার উত্তর না দিয়ে গটগট করে হসপিটাল থেকে বেরিয়ে যায় সে। প্রভা ভাবির মধ্যে এত পরিবর্তন কিছুতেই মানতে পারছিল না তিয়াস। এপাশ ওপাশ পাইচারি করতে চোখ যায় করিডোরের এক পাশে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে থাকা তন্ময়ের দিকে। তিয়াস তন্ময়ের কাছে এগিয়ে যেতেই তন্ময় একরকম চমকে যায়। তার ধারণা অন্তির এই দশার জন্য সেই দায়ী, তাই তার ভেতরের অপরাধ বোধ তাকে এই অবধি টেনে এনেছে। তিয়াস বড় ভাইয়ের সাথে কথা বলে আবার নতুন সত্য আবিষ্কার করে। ঠিক সত্য নয়, একটা রহস্য। প্রভা ভাবির এত উদার হওয়ার রহস্য। তন্ময় একরকম জোর করে প্রভাকে এই অবধি টেনে এনেছে। অন্তির ব্লাড ডোনার না পাওয়ায় প্রভাকে এখানে এনে জোর করে ব্লাড ডোনেট করিয়েছে সে। তাছাড়া এই মুহূর্তে
কোনো উপায় ছিল না তাদের। এবার তিয়াসের কাছে প্রভার এত উদার হওয়ার ব্যাপারটা পরিষ্কার হলো। এদিকে অথই বার চারেক তুর্যর নাম্বারে ডায়াল করেই যাচ্ছে। প্রথমবার ফোনটা লাগলেও পরের বারগুলোতে নট রিচেবলের বন্যা বয়ে যাচ্ছে। গোটা রাস্তা অন্তির যতবারই জ্ঞান ফিরেছে ততবারই আধো বলিতে তুর্যর নাম নিয়েই গেছে সে। তুর্যকে ফোন করে বারবার হতাশ হওয়া অথই আশা ছেড়ে দিলেও চেষ্টা ছাড়ছে না। যেখানে বোনের জীবন নিয়ে প্রশ্ন সেখানে এত সহজে হাল ছাড়লে কী হবে? না, কখনই না। অথই আবার তুর্যকে ফোন করতে যাবে তখনই তিয়াস এসে অথইয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। অনেক তো হলো, এবার অন্তত ক্লান্ত হও। মানে কি লাভ বারবার ফোন করে? আপু চায় তুর্য ভাইয়াকে, আর তাছাড়া সে তো বাচ্চাটার বাবা, তারও জানার অধিকার আছে। অধিকার মাইফুট, অধিকার এমনি এমনি জন্মায় না, অধিকার অর্জন করে নিতে হয়। আজ থেকে অন্তির জীবনে তুর্য নামের কোনো অস্তিত্বই থাকবে না। কি বলছে এসব? অন্তিরা একাই বাঁচতে পারে, তাদের বাঁচার জন্য এমন ভালোবাসার প্রয়োজন পড়ে না। তিয়াস এইটুকু বলে পিছন ফিরে তাকাতেই অপারেশন রুম থেকে ডাক্তার বেরিয়ে এসে তিয়াসের সামনে দাঁড়ায়। মিস্টার তিয়াস, মিসেস অন্তি মাহমুদের বাড়ির লোক তো আপনি, তাই না? সময় মানুষের জন্য অপেক্ষা না করলেও মানুষকে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। মানুষকে অপেক্ষা করতে হয় সঠিক সময়ের জন্য। যদি মানুষ সময়কে থামিয়ে রাখতে পারত তাহলে হয়তো মানুষকে দুঃখের পাঠ কখনই পড়তে হতো না। কিন্তু আফসোস, সময়ের চাবিকাঠি কারো হাতেই নেই। সে নিজের গতিতে বয়েই চলেছে, কখনো ভালো তো কখনো অনেক খারাপ। এদিকে সময়ের স্রোতে গা ভাসিয়ে অন্তি পার করে ফেলেছে তার বিবাহিত জীবনের 5টি বছর। আজ তাদের 5ম বিবাহবার্ষিকী। দিনটা অন্য মেয়েদের কাছে যেমন স্পেশাল হয়, অন্তির কাছে তার চেয়ে অনেক বেশি। অন্তির জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় শুরু হয়েছিল এই দিনটার মাধ্যমে। তবে সব ভালো খারাপের মধ্য দিয়েই সবাইকে ঘুরে দাঁড়াতে হয়। অন্তি এখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। আপাতত সে 3য় বছরের স্টুডেন্ট। অন্তি তাড়াতাড়ি ক্লাস শেষ করে একরকম ছুটেই বাড়ি আসছিল। ক্লাসে আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে। বাড়িতে একজন তার জন্য অপেক্ষা করছে। সময়ের একটু এদিক ওদিক হলেই অন্তিকে একেবারে নাজেহাল করে ছাড়বে। অন্তি তাড়াতাড়ি বাড়ি এসে দরজায় বেল বাজাতেই অর্ণা, অন্তির একেবারে ছোট বোন, দরজা খুলে অন্তির সামনে দাঁড়ায়। চুল টুল একেবারে এলোমেলো হয়ে আছে, গলার বাঁ পাশটায় 2 আঙ্গুলের আঁচড়ের দাগ। অন্তি অর্ণার গালে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, অর্ণা, তোর গালে কি হয়েছে? অর্ণা কাঁদো কাঁদো মুখে অন্তিকে উত্তর দেয়, আপু, তোর আসতে দেরি হচ্ছিল বলে আমি একটু ওর কাছে গেলাম, ভাবলাম হয়তো রাগটা করেছে। আমি গিয়ে দেখলাম ও 2 গাল ফুলিয়ে বসে আছে। তারপর আমি ওকে একটু খেলতে ডাকলাম, ও এলো না। আমি ওকে একটু মজা করেই বললাম, না খেললে ওর সব আইসক্রিম খেয়ে নেব। তারপরেই ও বাঘের মতো আমার দিকে এগিয়ে এসে এভাবে আশ্রয় দিল। কথাটা বলেই অর্ণা আবার কেঁদে দেয়। অন্তি মুচকি হেসে অর্ণাকে কাছে টেনে নেয়। তোর কি দরকার ছিল ওকে রাগানোর? আমি আবার রাগালাম কই? তোর মেয়ের তো রাগ সবসময় নাকের ডগাই থাকে, কিছু বললেই দুম করে রাগগুলো নাক থেকে মাথায় চলে যায়। হা হা হা। একদম বাপকা বেটি। তুর্য ভাইয়াও তো এমনই ছিল, একটুতেই রেগে। অর্ণা কথাটা বলেই জিভে কামড় দেয়। কি বলতে কি বলে ফেলল সে, ধুর। অন্তি আর কথা না বাড়িয়ে অর্ণাকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরে। অন্তির মেয়ে তিতির, 4 বছর বয়স। সেদিন অনেক কমপ্লিকেশনের মাঝেই তিতিরের জন্ম হয়। আল্লাহ না চাইলে হয়তো সেটা সম্ভব ছিল না, তবে আল্লাহ মাঝে মাঝে মানুষকে নিজের হাতেই অনেক কিছু দেন। অন্তিকেও দিয়েছে বেঁচে থাকার একটা নতুন মানে। সব খারাপের সাথেই কিছু কিছু ভালো থাকে, যা খারাপগুলো থেকে পাওয়া খারাপ লাগাগুলোকে আড়াল করে দেয়। অন্তির জীবনে তিতিরও অন্তির জীবনে তেমনই একজন। এদিকে অর্ণা সবে 7ম শ্রেণীতে উঠেছে। সেই সুবাদে অর্ণা আর তিতিরকে বাড়িতে সমানই ধরা হয়। আবার এই বাড়িতে সবচেয়ে লড়াকু ও দুজনেই। সবসময় দুজন কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। আবার দিন শেষে দুজনের কেউই কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। অন্তি অর্ণাকে সাথে নিয়ে ঘরের ভেতরে যেতেই দেখে তিতির বারান্দায় রকিং চেয়ারটায় বসে দোল খাচ্ছে। অন্তিকে ঘরে আসতে দেখেই তিতির মুখ ঘুরিয়ে নেয়। ছোট খালামণি, তুমি মাম্মামকে বলে দাও, মাম্মাম কি ভুলে গেছে যে আজকে তার তিতির পাখির স্কুল ইউনিফর্ম নিতে যাওয়ার কথা ছিল? অর্ণা একটু নাক টেনে তিতিরকে বলে, আমি তিতির সাথে কথা বলবো না, আমি খুব রাগ করেছি। অন্তির সাথে সাথে মনে পড়ে
তিতিরের জেদে অন্তি তিতিরকে একটা কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ক্লাসে ভর্তি করে দিয়েছে। আপাতত অথই তিতিরের স্কুলের টিচার হিসেবে কাজ করছে। সেই সুবাদে পুচকে তিতিরের ভর্তিতে কোনো সমস্যা হয়নি। অন্তি তিতিরের কাছে গিয়ে তিতিরকে জড়িয়ে ধরে। মাম্মামের সব মনে আছে, দেখো আমি এটা কি এনেছি। কথাটা বলেই তিতিরের দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়। তিতির খুশি হয়ে ব্যাগটার দিকে হাত বাড়াতেই অন্তি হাত সরিয়ে নেয়। ছোট খালামুনিকে সরি বলো। বলো বলো। খালামুনি ব্যথা পেয়েছে, দেখো দেখো। তিতিরকে আঙুল দিয়ে অর্ণার গাল দেখিয়ে। তিতির সাথে সাথে অর্ণার করে লাফিয়ে উঠে অর্ণার গালে গুনে গুনে 5টা চুমু এঁকে দেয়। নাও খালামুনি, তোমাকে তুতু দিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। সাথে সাথে অর্ণাও হেসে তিতিরকে জড়িয়ে ধরে। এদিকে এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে বাইরে বেরিয়ে আসে তুর্য। গুনে গুনে 5 বছরের কাছাকাছি সময় সে দেশ থেকে দূরে আছে। বলতে গেলে নিজের পরিবার পরিজন সব কিছুর থেকে দূরে সরে আছে সে। দূরে বললে ভুল হবে, সব কিছুকে ত্যাগ করে ওই অচেনা শহরে পা রেখেছিল সে। আজ আবার এই চেনা শহরে ফিরতে হচ্ছে তাকে। তবে এই শহরে আবার ফিরে এলেও পরিবারের কাছে ফিরবে কিনা সে নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে আছে। সে যদিও নাইট শিফটের ফ্লাইট ছিল, তাই তুর্য সরাসরি বাড়ি না গিয়ে একটা হোটেলে ওঠে। মূলত বিশ্ববিদ্যালয়ের একটা কনফারেন্সে তাকে অ্যাটেন্ড হতেই হবে, একেবারে বাধ্য বলেই তুর্য এই চেনা শহরে আবার পা রাখল। আজ তিতিরের প্রথম দিন স্কুলে। অদ্ভুতভাবে আজই স্কুলে এক বিশেষ প্রোগ্রাম আছে। অন্তি তিতিরকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে অথয়ের সাথে কথা বলে নিজে রওনা হয়ে যায় ক্লাস অ্যাটেন্ড করতে। ক্লাস শেষ করে আবার ফিরে আসবে। অন্তি অবশ্য এরকম অনুষ্ঠানে থাকতে চায়নি, কিন্তু তিতিরের জিদের সামনে অন্তিও দাঁড়াতে পারে না। এদিকে এসে থেকেও একবারের জন্য 2 চোখের পাতা এক করতে পারেনি তুর্য। অতীত যে বড় সর্বনাশা, চাইলেই কি তাকে মুছে ফেলা যায়? তুর্যর এক মন বলছে অন্তিকে একবার দূর থেকে হলেও দেখে আসতে। হয়তো তার কাছে যাওয়া যাবে না, হয়তো তাকে ছুঁয়ে দেখা যাবে না, তবুও একবার চোখে দেখা তো দেখা যাবে, অন্তত দৃষ্টির পিপাসা তো মিটবে। কিন্তু তুর্য চাইলেও এই সিদ্ধান্ত নিতে পারছে না। অন্তিকে অন্য কারোর সাথে দেখার মতো ক্ষমতা তার নেই। যদি সাগর অন্তির সাথে দেখা না করতে দেয়, কিংবা অন্তি নিজে থেকে আড়ালে থেকে যায়, তখন এই মুহূর্তগুলোর সম্মুখীন হওয়ার সাধ্য তুর্যর নেই। তাই এমন দোটানা। সকালে তুর্য কফি হাতে দাঁড়াতেই তুর্যর ক্লাস ফ্রেন্ড হাজির। কনফারেন্সে তাকেও ইনভাইট করা হয়েছে। তুর্য বেস্ট ফ্রেন্ডকে দেখে বেশ খুশি হয়। অনেক দিন পর তোর সাথে দেখা। প্রায় 3 বছরের মতো। লন্ডনে একটা সেমিনারে দেখা হয়েছিল। অবশ্য ফোনে তো যোগাযোগ আছেই, তা ঠিক। তো আজ কী করছিস সারাদিন? সেমিনার কনফারেন্স তো বিকেলে। কিছুই না, নাথিং, আপাতত বসে আছি। তাহলে চল। কোথায়? আমার বউয়ের ছোট্ট স্কুলটাতে। কিসের স্কুল? ভুলে গেলি? ওর শখ মেটানোর জন্য একটা কিডস স্কুল খুলে দিয়েছিলাম। আজকে অবশ্য ছোট্ট স্কুলটা অনেক বড় হয়ে গেছে। তবুও বাই দ্য ওয়ে, আজকে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, স্বাভাবিকভাবে আমাকে যেতে হবে। ভাবলাম তুইও চল একবার, গেস্ট হিসেবে ফাংশনটা অ্যাটেন্ড করলে তোরও তো ভালো লাগবে। আফটার অল ইউ লাভস কিডস। তোর যে হেসে বলে কিডস? চল যাওয়াই যায়, গেলে অবশ্য মন্দ হয় না। তাহলে রেডি হো ম্যান, অনলি 5 মিনিটস। ওকে ডান। বাহ, তুমি তো বেশ ভালোই আছো দেখছি। স্বামী, সন্তান, হ্যাপি ফ্যামিলি। মানে অন্ত, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? কিসের কম ছিল আমার বলো? তুর্য অন্তির 2 হাত চেপে ধরে কথাটা বলল। অন্তি অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্যর চোখের দিকে তাকিয়ে সে যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। স্কুল অডিটোরিয়ামে সবাই বসে আছে। অথই তিতিরের হাতে ইয়া বড় একটা চকলেট ধরিয়ে দিয়ে তিতিরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে একটু ওদিকে তার ক্লাসের বাচ্চাদের কাছে যায়। বাচ্চারা বেশ হইচই করছিল তাদের শান্ত করাতে। এদিকে অন্তি আবার দেরি করে ফেলেছে তিতিরের কাছে। তিতির তো নাক মুখ কালো করে বসে আছে। অনেকক্ষণ মেজো খালামণিকে না দেখতে পেয়ে ছোট্ট তিতির এদিক ওদিক তাকায়। এবার একটু ঘাড় ঘোরাতে চোখে পড়ে দরজার দিকে। সেখানে আরও কিছু বাচ্চাদের সাথে ফুল হাতে অপেক্ষা করছিল অথই। তিতির খালামণিকে দেখে গুটি গুটি পায়ে চেয়ার থেকে নেমে গ্যালারি পার করে দরজা বরাবর খালামণিকে উদ্দেশ্য করে দৌড় দেয়। তখন এন্ট্রি হয় তুর্য। ছোট তিতির ঝুঁটি দুলিয়ে দুলিয়ে দৌড়ানোর সময় কোনো দিকে তাকায় না, তাই অসাবধানতায় ধাক্কা খায় তুর্যের সাথে। সাথে সাথে উপুর হয়ে ধপ করে নিচে পড়ে যায়। তিতির নিচে পড়তে হাতের চকলেটটাও নিচে পড়ে যায়। তিতির পায়ে ব্যথা পেয়েছে, হাঁটু ছিলে গেছে। এদিকে তুর্য নিচু হয়ে তিতিরের সামনে বসে পড়ে।
সরি বেবি, ব্যথা পেয়েছো? আমি আসলে দেখতে পাইনি। আর তুমিও তো, এভাবে কেউ দৌড় দেয় নাকি? খানিকক্ষণ চুপ থেকে তিতির একবার মাটিতে পড়ে থাকা চকলেটের দিকে তাকায়, একবার তাকায় ছিলে গিয়ে লাল হয়ে যাওয়া হাঁটুর দিকে। এবার সে তুর্যের দিকে তাকিয়ে ফুল স্পিডে কান্না জুড়ে দেয়। এতক্ষণ কাজে ব্যস্ত থাকা অথইয়ের কানে তিতিরে গলা যায়। অথই একরকম ছুটে ছুটে আসে তিতিরের কাছে। ততক্ষণে তিতিরকে তুর্য কোলে তুলে নিয়েছে, নানান রকম কথা বলে তাকে চুপ করানোর চেষ্টা করছে, আর তিতির চকলেট মাখানো হাতে তুর্যের কলার জড়িয়ে কেঁদেই চলেছে। মাঝে মাঝে দু এক কিল ঘুষিও মারছে। সবাই তো অবাক তুর্য তিতিরের কাণ্ড দেখে, তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে অথই। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, তার কাছে যেন সবকিছু স্বপ্নের মতো লাগছিল। এদিকে তো তুর্য আর তিতিরকে ঘিরে ছোটোখাটো ভিড় জমে গেছে। অথই ভিড় ঠেলে তিতিরের কাছে এগিয়ে যায়। অথই গুটি গুটি পায়ে তুর্যর পাশে এসে দাঁড়ায়। এদিকে তুর্য ব্যস্ত ছোট্ট তিতিরকে সামলাতে। অথইকে দেখে তিতির আরও জোরে চিৎকার করে ওঠে, ও খালামণি, ও খালামণি, দেখো না, এই লোকটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার চকলেটটাও ফেলে দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে। কথাগুলো বলেই আবার কাঁদতে শুরু করে দেয় তিতির। এদিকে তুর্য অথইকে কি বলবে বুঝতে পারছিল না। অথই, তুই ভালো আছিস? আর এই পিচ্ছিটা, ওকে চিনিস তুই? মেজো খালামুনি, এই পচা আঙ্কেল তো খুব পচা। এটুকু বলেই তিতির অথইয়ের দিকে ঝাঁপিয়ে পড়তে তুর্য আবার তিতিরকে কোলে জড়িয়ে নেয়। কি হলো অথই, কথা বলছিস না কেন? এ পিচ্ছিটাকে? তুর্য ভাইয়া, তুমি তুমি কেমন আছো? আরও তিতির, আমাদের তিতির পাখি। আরও তো। অথই এটুকু বলতেই তিতির চিৎকার দিয়ে ওঠে, মাম্মাম দেখো, এই পচা আঙ্কেলটা আমাকে ব্যথা দিয়েছে, আবার আমাকে হাত দিয়ে বেঁধে রেখেছে, মেজো খালামুনির কাছে যেতেও দিচ্ছে না। এটুকু বলেই তিতির তুর্যর কোলে লাফালাফি শুরু করে দেয়। এবার তুর্যর হাতের বাঁধন আলগা হয়ে আসে। তার সামনে যে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী, যাকে একবার দেখার জন্য কত অপেক্ষা প্রতীক্ষা। তুর্য ঠায় দাঁড়িয়ে আছে। এদিকে অন্তিও বরফের মতো জমে গেছে। তিতির তুর্যর কোল থেকে নেমে সোজা অন্তির কোলে লাফিয়ে ওঠে। আপাতত তাদের ঘিরে উৎসুক জনগণ হাঁ করে তাকিয়ে আছে। তাদের কাণ্ড কারখানা কারোরই মাথায় ঢুকছে না। এদিকে তুর্যের বন্ধু অন্তিকে এভাবে বাচ্চা হাতে দেখে আরও বেশি অবাক হয়ে যায়, যেহেতু সে তুর্য অন্তির ব্যাপারে শুরু থেকেই সবটা অবগত। ঘটনাটা সেখানে থামিয়ে দিয়েই দুজনেই নিজ নিজ জায়গায় গিয়ে বসে পড়ে। এদিকে দুজনের বুকে এক অজানা প্রবল ঝড় সময়ের সাথে নিজের গতি বাড়িয়েই চলছে। সবশেষ অনুষ্ঠান শেষ করে অন্তি অথই তিতিরকে নিয়ে চলে যেতে নিলে তুর্য এসে তাদের পথ আটকায়। অন্তির হাত ধরে টেনে নিয়ে যায় মঞ্চের পেছনে, লোকচক্ষুর আড়ালে। তখন অবশ্য তিতির অন্তির কোলেই ছিল। তুর্য যখন অন্তির হাতের ডানা শক্ত করে ধরে তখন তিতির তুর্যর হাত খামছে দেয়। পচা আঙ্কেল, তুমি আমাকে ব্যথা দিয়েছ, আর এখন আমার মাম্মামকেও ব্যথা দিবে? তুর্য তিতিরের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। এখন সে অন্তিকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। দেখতে পেলেও তাদের এ কথা গ্রাহ্য করার মতো মন মানসিকতা আর নেই। এদিকে অন্তি আরও নিজেকে গুটিয়ে নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এবার তুর্যের প্রথম প্রশ্ন ছিল, তুমি খুব ভালো আছো তাই না? অন্তি আমার প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিল না। অন্তি ভেবেছিল তুর্য হয়তো তাকে জিজ্ঞেস করবে বাচ্চাটা কার, নয়তো অন্য কিছু, বাচ্চা সম্পর্কেই। তবে এমন প্রশ্ন মোটেও আশা করেনি সে। অন্তি থতমত খেয়ে যায়। অন্তিকে এমন আমতা আমতা করতে দেখে তুর্য মুচকি হাসে। এই হাসিটা ছিল একরকম যাকে বলে ঠোঁটে হাসি অন্তরে বিষ। অন্তিকে হালকা করে ধাক্কা দিয়ে তুর্য বলে ওঠে, বাহ, তোমাকে তো দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালোই আছো। স্বামী সন্তান, হ্যাপি ফ্যামিলি, যাকে বলে ভরা সংসার। মানে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? কিসের কম ছিল আমার বলো? আমি তো পারিনি স্বার্থপর হতে, আমি তো পারিনি একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলতে। তাহলে তুমি কেন ভুলে গেলে আমাকে? এরকম একটা সংসার, বাচ্চা, তুমি, আমি, আর আমাদের এরকম একটা মেয়ে হতো, আমাদেরও থাকতে পারতো। কিন্তু তুমি কি সব ভুলে গেছো? কি ভুলেছি আমি? কিছু ভুলিনি, না তোমার কথা, না তোমার সাগর ভাই। ও সরি, এখন তো আর সে তোমার ভাই নেই, অন্য কিছু। তুর্য, তুমি সেদিন রাতে, মানে সেই রাতের কথা ভুলে গেছো? ও তো তিতির। ও তো তুর্যর আগে ফোঁসফোঁস করতে করতে অন্তিকে বলে, কিসের রাত, কিসের কথা বলছো তুমি? এবার অন্তি একটা ঢোক গিলে চোখের পানি মুছে তুর্যকে জবাব দেয়, আপনি হয়তো আমাকে ভুলেননি, তবে আপনার জীবনে আমার গোটা অস্তিত্বটাকেই ভুলে গিয়েছেন।
কি? অন্তিকে আরও শক্ত করে চেপে ধরে। দয়া করে আমার সাথে এমন অসভ্যতাম করবেন না, না হলে আমি লোক ডাকবো। ভুলে যাবেন না আমি আপনার এক্স ওয়াইফ, আমাদের ডিভোর্স হয়ে গেছে। সেই সুবাদে আমাদের উপর আপনার কোনো অধিকার নেই। কথাটা বলেই অন্তি তিতিরের হাত ধরে সামনের দিকে হাঁটা শুরু করে। তিতির এতক্ষণে ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়েছিল। অন্তি তিতির গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনের দিকে, যে তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক ভোর। এদিকে তুর্য দেয়ালে সজোরে বাড়ি দিয়ে চিৎকার করে বলে, ডিভোর্স মাই ফুট, ইউ ডেমেন।